ওয়েলকাম। আসসালামু আলাইকুম। আজকে আমরা খুব একটা কমন টপিকস নিয়ে নোজের আলাপ করব, যেটা সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই এটা সম্পর্কে জানে, সাইনোসাইটিস। সাইনোসাইটিস কিন্তু আমরা তো টেকনিক্যাল ওয়েতে মানে মেডিকেল প্রফেশনালরা এটা নিয়ে ডিসকাস করব। পরীক্ষার সময়ও একইভাবে একই সুরে একই ওয়েভলেংথে কথা বলবো, যাতে করে সবাই সবার কথা বুঝতে পারি এবং ডিজিজ এবং তার ট্রিটমেন্ট সম্পর্কে আমরা জানতে পারি। মাথা ব্যথা মানেই সাইনোসাইটিস না, আর সাইনোসাইটিস মানেই মাথা ব্যথা না। কাজে আরো অনেক রোগে মাথা ব্যথা হয়, সেই জন্য অনেকেই এমনি বলে থাকেন আমাদের কাছে আসলে, শিক্ষিত মানুষরা বেশিরভাগ, যে আমার সাইনাস আছে, আমার সাইনোসাইটিস আছে বা এরকম। সাইনাস তো সবারই আছে, কিন্তু সাইনোসাইটিস তো সবাই থাকে না। মাথা ব্যথা হলে সাইনাসের প্রবলেম থেকে হয়ে থাকে, নট নেসেসারিলি, বাট এটা ইভ্যালুয়েট করতে হবে। তবে আমি আজকে সাইনোসাইটিস যে একটা, যেহেতু খুব মানে নোজের ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কাজে এটার সাইনোসাইটিস আমরা কাকে বলি এবং কিভাবে হয়, প্লাস এর কি ট্রিটমেন্ট এবং ওল্ড ফর্ম অফ ট্রিটমেন্ট এবং নিউ ফর্ম অফ ট্রিটমেন্ট সম্পর্কে একটু আলাপ আলোচনা করব। সাইনোসাইটিস নিয়ে আমার মনে হয় আমাদের অনেক টিচাররা অনেক সময় ক্লাস নেয়। আমি সবাইকে বলবো সবগুলো ক্লাসই মনোযোগ দিয়ে শোনার জন্য, যাতে করে বিভিন্ন জিনিস অ্যাসপেক্ট গুলো ভালোভাবে এক্সপ্লোর হয় এবং জিনিসটা সম্পর্কে জানা যায়। কেমন, এটা হলো কথা। সাইনোসাইটিস আমরা যদি বলি, তাহলে আমরা সাইনোসাইটিস বলতে প্যারানাজাল সাইনাসের ইনফ্লামেশনকে বুঝি। ইনফ্লামেশন অফ দি মিউকোপেরিওস্টিয়াম অফ প্যারানাজাল এয়ার সাইনাসেস। এবং এই যে প্যারানাজাল এয়ার সাইনাসেস, আমরা অনেক সময় শুরুতেই জিজ্ঞেস করি যে কি কি সাইনাস আছে, কয়টা সাইনাস আছে। তো কয়টা সাইনাস আছে অনেক সময় জিজ্ঞেস করলেও ঠিক ওইভাবে সংখ্যাটা মেনশন না করে সবাইকে একটু এইভাবেই অ্যান্সার করা ভালো, যে দেয়ার ইজ পেয়ার্ড ম্যাক্সিলারি সাইনাস, paired frontal sinus, paired sphenoidal sinus, and groups of ethmoidal sinuses. এখন পেয়ার্ড ম্যাক্সিলারি, পেয়ার্ড ফ্রন্টাল এবং পেয়ার্ড স্পেনোইডাল তো বলেই দিল দুটো করে সাইনাস এগুলোর মধ্যে আছে, কিন্তু গ্রুপস অফ ইথমোইডাল সাইনাস বললে বোঝা যায় যে পুরো জিনিসটাই এক্সামিনি জানে। এবং এই গ্রুপগুলো সম্পর্কে তখন যদি কেউ জিজ্ঞেস করে যে হোয়াট আর দ্য গ্রুপস, দ্য অ্যান্টিরিয়র গ্রুপ, মিডল গ্রুপ এবং পোস্টেরিয়র গ্রুপ, প্রতি গ্রুপের মধ্যে 3টা থেকে 5টা 7টা করে সাইনাস আছে। কাজে এগুলা হানিকুম্বের মতো ইথমোইডাল সাইনাসেস গুলা। আর সিঙ্গেল সাইনাস ইনফেকশন হতে পারে, সেভারাল সাইনাসে ইনফেকশন হতে পারে, এক অর্ধেকের মধ্যে সবগুলো সাইনাস ইনফেকশন হতে পারে, বা দুই দিকে সবগুলো সাইনাস ইনফেকশন হতে পারে। যেহেতু নাকের মধ্যখান থেকে শুরু করলে এই দিকে এবং এই দিকে ম্যাক্সিলারি সাইনাস আছে, ফ্রন্টাল সাইনাস আছে, স্পেনোইডাল সাইনাস আছে, ইথমোইডাল সাইনাস আছে। কাজে যে কোনো একটা যদি সাইনাসে ইনফেকশন হয়, এটাকে সিঙ্গেল সাইনাসের জন্য। একটা সাইনাস সাধারণত ম্যাক্সিলারি সাইনাসে হয়ে থাকে, কখনো কখনো স্পেনোইডাল সাইনাসও দেখা যায়। ইথময়েড হলে কিন্তু গ্রুপের মধ্যে কয়েকটাকেই ধরে ফেলে। সিঙ্গেল সাইনাসের ইনফেকশন ম্যাক্সিলারি সাইনাসে খুব কমন। সেভারাল সাইনাস, ম্যাক্সিলারি সাইনাসের ওপেনিং এর আশপাশে অন্যান্য সাইনাস গুলো ওপেন করে বলে ম্যাক্সিলারি সাইনাসের ইনফেকশন থেকে ফ্রন্টাল সাইনাসে, ইথমোইডাল সাইনাসে, ইভেন স্পেনাল সাইনাসেও কিন্তু ইনফেকশন যেয়ে থাকে। সেই জন্য অনেক সময় দেখা যায় যে শুধু ম্যাক্সিলারি সাইনাসের সাইনোসাইটিসের ট্রিটমেন্ট করলে অন্যগুলো অটোমেটিক ভালো হয়ে যায়। এবং সার্জারি করার সময়ও কিন্তু ম্যাক্সিলারি সাইনাসকে যদি পারফেক্টলি ডিল করা যায়, তাহলে অন্যান্য সাইনাসগুলো অত সিরিয়াসলি ডিল করতে হয় না, তবুও যতটুকু সম্ভব ক্লিয়ার করে দিতে হয়। আমরা সাইনোসাইটিস বলতে ইউনিল্যাটারাল এক হাফ অফ দা হেড এর মধ্যে যদি সবগুলো সাইনাস ইনফেকশন হয়, এটাকে বলে ইউনিল্যাটারাল সাইনোসাইটিস। আর দুই দিকে যদি মাল্টি সাইনোসাইটিস সবগুলো হয়ে থাকে, তাহলে এটাকে বলে বাইলেটারাল সাইনোসাইটিস। কাজে সাইনোসাইটিস সম্পর্কে ইন্ট্রোডাক্টরি কথা এইটুকু। আমরা ম্যাক্সিলারি সাইনাস সম্পর্কে আমরা প্রত্যেকটা সাইনাসের ব্যাপারে আমরা এটা জানবো, যে মেইনলি মাস্টার অফ দি সাইনাসেস, এটার নাম হলো সাইনাস অফ হাইমোর। সাইনাস অফ হাইমোর, কাজে এটাকে এই জন্যই এন্ট্রাম অফ হাইমোর বলা হয় বেশি। এই জন্য এটাকে ওয়াশ আউট করলে আমরা এন্ট্রাল ওয়াশ আউট বলি, এটার কার্সিনোমাকে এন্ট্রাল কার্সিনোমা বলি, এন্ট্রাল ম্যালিগনেন্সি বলি, এন্ট্রাল সাইনোসাইটিস বলি। এরকম ম্যাক্সিলারি সাইনাসের একটা নাম হলো এন্ট্রাম অফ হাইমোর। এবং এটাতে একিউট ম্যাক্সিলারি সাইনোসাইটিস হতে পারে, ক্রনিক ম্যাক্সিলারি সাইনোসাইটিস হতে পারে। একটা গ্রস কথা আমাদের মনে রাখতে হয় যে সাইনাসটা একটা এয়ার স্পেস ইন দা ম্যাক্সিলা আর ভিতরে থাকে। এটার ইনফেকশন যদি হয়, তাহলে কমনলি কোত্থেকে হয়ে থাকতে পারে? দুটা রুট, একটা হলো নাকের থেকে, একটা হলো ডেন্টাল রুট থেকে। দাঁতের ইনফেকশন ইজ এ ভেরি কমন। চিক থেকে ও সামনের থেকে যায় না, পিছনের থেকেও আসে না, ল্যাটারালিও যায় না, নাকের থেকে, মুখের থেকে উপরের দিকে ইনফেকশন সাধারণত যায় না।
কাজেই মুখের থেকে মানে দাঁত থেকে যাওয়াটাকে মুখের থেকে যাওয়ার কথা চিন্তা করতে হবে। কাজে নাক থেকে আর মুখ থেকে বা দাঁত থেকে ইনফেকশন যেতে পারে এবং 90% ক্ষেত্রে এটা সাইনোসাইটিসটা নাকের থেকে আসে। শুরু হয় কমন কোল্ড দিয়ে, একটা একিউট রাইনাইটিস অথবা ক্রনিক রাইনাইটিস অথবা কোনো ফরেন বডি বা কোনো একটা ব্যাকগ্রাউন্ড ডিজিজ যদি নাকের মধ্যে থাকে, তাহলে সাইনাসের ইনফেকশনটা আস্তে আস্তে ওইদিকে চলে যায়। Acute maxillary sinusitis of dental origin, acute maxillary sinusitis of nasal origin এবং 10% এবং 90% সিচুয়েশন তাদের থেকেও কমনলি হয়ে থাকে। ক্রনিক ম্যাক্সিলারি সাইনোসাইটিস এটা সাধারণত একিউট এবং ক্রনিকের জিনিসটা আইদার রিকারেন্ট কে ক্রনিক বলবো অথবা কন্টিনিউয়াস যদি লং টার্ম হয়ে থাকে আমরা ক্রনিক বলবো। এরকম যে যদি লং টার্ম বলতে আমরা সাধারণত সাইনোসাইটিসের ব্যাপারে এটা 6 উইকস বা তার চেয়ে বেশি না হলে ক্রনিক হয় না। যদিও 15 দিনের বেশি হলে ক্রনিক হিসাবে বলা যেতে পারে, কিন্তু দেখা যায় যে মেডিকেল ট্রিটমেন্টে কখনো কখনো ভালো হয়ে যায়। যে একিউট ম্যাক্সিলারি সাইনোসাইটিস এবং ক্রনিক ম্যাক্সিলারি সাইনোসাইটিসটা ডিউরেশন দিয়ে মেনশন করা হয় যে ইউজুয়ালি 6 উইকস এর বেশি হলে এরা আসলে ক্রনিকই হয়ে যায়। acute infective rhinitis, swimming, diving, dental extraction অথবা ইনফেকশন অথবা ফ্র্যাকচার ইনক্লুডিং দ্য সাইনাসেস বা ব্যারোট্রমা, এগুলাকে আমরা কারণ হিসাবে ব্যাকগ্রাউন্ড ডিজিজ হিসাবে বা ইটিওলজি হিসাবে লেভেল করে থাকি। খেয়াল করতে হবে যে নাকের মধ্যে অ্যাকিউট রাইনাইটিস বা ক্রনিক রাইনাইটিস ইনফেক্টিভ হোক, ডাইভিং এবং সুইমিং এর সময় নাকের ভিতরে যখন পানি ঢুকে সাইনাসের ভিতরে ঢুকে গেলে ওখানে ওগুলা জমে যায়, ইনফেকশন হয় যদি নেজোসিলিয়ারি মেকানিজম যদি এটাকে পানিটাকে এক্সট্রুড আউট করে না দিতে পারে। ডেন্টাল এক্সট্রাকশন থেকে ইনফেক্টেড ডেন্টাল রুট থেকে হয়ে থাকে। কখনো কখনো ডেন্টাল এক্সট্রাকশন থেকে দেখা যায় দাঁত, স্পেশালি দি প্রিমোলার এবং মোলার টুথগুলা দেখা যায় 2টা বা 3টা করে রুটের হুক থাকে, রুটের প্রসেস থাকে এবং এগুলা যখন কেউ যদি ডান দিয়ে নিয়ে আসে, টান দিয়ে যখন নিয়ে আসে তখন কিন্তু দাঁত তুললে বেশিরভাগ ক্ষেত্রেই এই যে ম্যাক্সিলার যে প্লেটটা, বোনটা প্লেটটা এটা ভাঙে না। কিন্তু কখনো কখনো ডেন্টাল সার্জনরা যারা অধৈর্য হয়ে হঠাৎ করে টান দিয়ে আনার সময় মোচড় দেয়, তখন এটা ক্র্যাক করে যায় এবং ভেঙে যায়। ফ্র্যাকচার ইনভলভমেন্ট সাইনাসের যে কোনো ট্রমা থেকে তো হতে পারেই। আর ব্যারোট্রমাটা হলো 2 রকমের হয়। ব্যারোট্রমা একটা হলো যে যারা উপরের দিকে আকাশে উঠে এটার একটা এবং প্লেনে থেকে নামার সময় নাকে যদি কোনো ইনফ্লামেশন থাকে, অ্যালার্জি থাকে বা নেজাল পলিপ থাকে, সাইনাস অস্টিয়াম বন্ধ করে দিতে পারে। আর কখনো কখনো ব্যারোট্রমার সাথে এই কথাটি কেশনস ডিজিজও হয়। কেশনস ডিজিজ হলো পানির নিচে গভীরে যারা কাজ করে, ওরকম ক্ষেত্রেও হয় ব্যারোট্রমা। বা মাইন্ডসে অনেক ভিতরে, মাইন্ডের ভিতরে ঢুকলে নিচের দিকে ব্যারোট্রমা হয়। মানে ব্যারো মানে প্রেসার, প্রেসার মানে অ্যাটমসফিয়ারিক প্রেসার বা বাতাসের প্রেসার চেঞ্জের সাথে সাথে নেজাল সাইনাসের যদি অস্টিয়ামটা কোনো কারণে বন্ধ হয়, তাহলে এটা এভাবে এফেক্টেড হয়ে মুখটা বন্ধ হয়ে যায়। কিছু প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে, সেটার মধ্যে মেইন জিনিস হলো অবস্ট্রাকশন অফ দ্য সাইনাস এবং নেইবারিং ইনফেকশন। আর সোর্স অফ ইনফেকশন যদি ক্রনিক সাইনাস টনসিলাইটিস যদি থাকে বা লং টার্ম যদি এডিনয়েডস থাকে বাচ্চাদের দেখা যায় এখান থেকে, আর যদি আগেও সাইনাসে ইনফেকশন হলো এবারে আবার ইনফেকশন হতে পারে। এগুলো হলো যে প্রিডিসপোজিং ফ্যাক্টরের মধ্যে জেনারেল ফ্যাক্টরস। আর কতগুলো জেনারেল ফ্যাক্টর আছে যেগুলো হলো যে ডিবিলিটেশন, মেকুসিলিয়ারি ডিসঅর্ডারস, ইমিউনো ডিফিসিয়েন্সি, অ্যাটমসফিয়ারিক কন্ডিশন, যদি ধুলাবালি, এখন তো অনেক আমাদের ঢাকার বাতাস অনেক দূষিত, এরকম দূষিত বাতাস থেকে ইমিউন ডিফিসিয়েন্সি, এটা তো আমরা এতদিনে ভাইরাস ইনফেকশনের সবাই খুব ভালোভাবে বুঝতে পারতেছি যে বডির যদি যে কোনো কারণেই যদি ওষুধ খায়, যদি ডায়াবেটিস হয়, যদি স্টেরয়েড খায় বা কতগুলো ইমিউন ডিফিসিয়েন্সি সিস্টেমিক ডিজিজ আছে এগুলোর থেকে, কাজে আশপাশে ইনফেকশন সাইনোসাইটিস হওয়ার জন্য এগুলো হলো ব্যাকগ্রাউন্ড প্রবলেম যে যদি এগুলো থেকে হয়ে থাকে। ব্যাকটেরিওলজি, সাইনাসের ব্যাকটেরিওলজি, টনসিলের ব্যাকটেরিওলজি, কানের ইনফেকশনের ব্যাকটেরিওলজি একদম কাছাকাছি। সেখানে নিউমোকক্কাই মানে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি বা অ্যাবনরমাল স্ট্রেপ্টোকক্কাস, স্টেফিলোকক্কাস, হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, ক্ল্যাবসিলা নিউমোনি, ইভেন মার্কসিলা ক্যাটারালিস, এই সমস্ত অর্গানিজম একই কমন অর্গানিজম, সাইনোসাইটিস হয় এবং কখনো কখনো ডেন্টাল রুট ইনফেকশন থেকে যেগুলো হয় সেগুলোর মধ্যে গ্যাস্ট্রেশিয়া গলায় এবং অ্যানারোবিক স্ট্রেপ্টোকক্কাই ইনফেকশন হয়ে থাকে। কাজে এগুলা পড়ে পড়ে মনে রেখে দিতে হবে যে এই অর্গানিজম গুলো এফেক্টেড হয়। কখনো কখনো কিন্তু রিটেনে অ্যান্সার করার সময় বা সিকিউ অ্যান্সার করার সময় বা
সাইনোসাইটিসের সময় একসময় জিজ্ঞেস করে ফেললে ফটফট বলতে না পারলে মনে করা হয় যে এগুলো খুব জানেন। এগুলো বেশ কমন অর্গানিজম আপার রেসপিরেটরি। প্যাথোলজিটা কিরকম? আমরা প্যাথোলজির উপরে একটু দেখি যে প্রথমে কি হয় যখন একটা ইনফ্লামেশন হয়, এখানে হাইপারেমিয়া হয়। হাইপারেমিয়া হওয়ার পরে ইডেমা হয়। এগুলো সাইনাস ওয়ালের মধ্যে হয় এবং এখান থেকে সেলুলার ইনফিল্ট্রেশন হয়। এই ইনফিল্ট্রেশনের ফলে এখানে মিউকাস প্রোডাকশনটা বেশি হয়ে যায় ইনফ্লামেশন জেনে, এবং এখানে এক্সুডেশন অফ সিরাস ফ্লুইড, এবং প্রথমে এটা সিরাস হয় এবং পরবর্তীতে পুরুলেন্ট হয়। এক্সুডেশন, এখানে কিন্তু ট্রানজুডেশন না। এক্সুডেট এবং ট্রানজুডেটের ডেফিনিশন ডিফারেন্স আমরা অনেক সময় জিজ্ঞেস করে ফেলি। ট্রানজুডেট হলো যেখানে প্রোটিন নাই এরকম প্রোটিন কম এরকম ফ্লুইড, আর এক্সুডেট হলো যেখানে প্রোটিন বেশি এরকম ফ্লুইড। কারণ মানে ইনফ্লামেশনের জন্য সেলের ফোর গুলো যদি একটু বড় হয়ে যায় তাহলে ইনফ্লামেশনের জন্য প্রোটিনের মতো ম্যাক্রো মলিকুলসও বেরিয়ে যেতে পারে, সেই জন্য এখানে আমরা এক্সুডেট বলি। আর যখন ম্যাক্রোমলিকুল থাকে না, শুধু মাইক্রোমলিকুলস থাকে, তখন সেগুলোকে আমরা বলি ট্রানজুডেট, যেখানে ফিল্ট্রেশন হয়ে আসে এবং সেখানে মেইনলি ইলেকট্রোলাইটস থাকে, আর এখানে প্রোটিনিসিয়াস ফ্লুইড থাকে বেশি। এটা হলো আমরা আমরা যে এই প্যাথোলজি সাইনাসের, আমি একটু একটা ছোট্ট ভিডিও আছে যে প্যাথোলজিটা একটু দেখা যেতে পারে, একটু বক্তৃতাও আছে এটার সাথে, যে ম্যাক্সিলারি সাইনাস ও ইনার সাইনাস গুলা কিভাবে এফেক্টেড হয়। এই যে ম্যাক্সিলারি সাইনাস এবং ইনার সাইনাসের লোকেশন আমরা দেখতেছি, ফ্রন্টাল সাইনাস থাকে, ম্যাক্সিলারি সাইনাস থাকে, এবং কোন জায়গায় সাইনাসের ভিতরে যখন such as bull pet dander may trigger inflammatory response of the mucosa of the nose and sinuses. একটু কি হয়ে গেল, শেয়ারও ঠিক আছে। হঠাৎ কোথাও একটা ডিস্টার্ব হয়ে গেল যে ভিডিও যদি প্লে না করে তাহলে তো আবার একটু শুরু করছি। Of the mucosa of the nose and sinuses, resulting in excess mucus production, nasal congestion, sneezing, and itching.
Sinusitis, also known as sinus infection or rhinosinusitis, is a very common condition where the paranasal sinuses are inflamed, causing congested nose, headache, and facial pain. Paranasal sinuses are air cavities in the bones of the skull. There are 4 pairs of sinuses located at either side of the head. They are the maxillary, frontal, ethmoid, and sphenoid sinuses. The sinuses are lined with respiratory epithelium producing mucus. The mucus drains into the nasal cavity through small openings. Impaired sinus drainage has been associated with inflammation of sinuses. When a sinus is blocked, fluids build up, making it a favorable environment for bacteria or viruses to grow and cause infection. Allergy. Allergens such as pollen, pet dander, may trigger inflammatory response of the mucosa of the nose and sinuses, resulting in excess mucus production, nasal congestion, sneezing, and itching. Infection. Infection usually occurs as a complication of a common cold. Impaired sinus drainage due to inflammation of nasal mucosa during a cold often leads to infection of the sinus itself. Cold-like symptoms plus headache, facial pain, or pressure are common complaints. Other conditions that cause blockage of sinus drainage. These include structural abnormalities such as deviated nasal septum, formation of nasal polyps, sinusitis. How the sinusitis patients presents. Patient usually presents with pain in the cheek, pain in the head, edema over the cheek, tenderness over the cheek, and discharge from the middle meatus. মানে nasal nose examine করলে ভিতর থেকে দেখা যায় যে মিডল মিটাস থেকে বা নাক থেকে পাকা সর্দি আসতেছে, এবং এক্সামিন করলে মিডল মিটাসে স্পেশালি পাস পাওয়া যায়। কনস্টিটিউশনাল সিমটমস, ফিভার, ম্যালেজ, মেন্টাল ডিপ্রেশন, এগুলা সাইনাসের ইনফেকশন হলে আমাদের যেগুলো হয়। কিন্তু অ্যাসোসিয়েটেড ডেন্টাল পেইনও থাকে, ওরাল ক্যাভিটির উপরের দিকে দাঁতে ব্যথা করে, এবং দাঁতে যদি ব্যথা থাকে তাহলে আমরা স্পেসিফিক্যালি, কাজেই আমাদের এদিকে দুই দিকের হিস্ট্রি নিতে হবে, দুই দিকে খেয়াল রাখতে হবে যে পেশেন্টের অসুবিধাগুলো কিরকম। যে নাকের মধ্যে যখন ব্যথার কথা বলে, নাক বন্ধের কথা বলে, চিকে ফেসে যেহেতু পেইনের কথা বলে, এরকম মিডল মিউটাস থেকে ডিসচার্জ হয়। এই কনস্টিটিউশনাল সিমটমস যে কোনো একটা ইনফেকশন হলে, কিউট ও ক্রনিক হোক, যখনই একটা ইনফেকশন হয় তখনই কিন্তু কিছু জ্বর, দুর্বলতা লাগে, মাথা ব্যথা, খেতে পারি না, ম্যালেজ, একটু ডিপ্রেশন, এরকম সিচুয়েশন হয়েই থাকে। প্রিন্সিপাল অফ ট্রিটমেন্ট, আমরা কিন্তু এই ডায়াগনোসিস করে ফেললাম খুব ইজিলি। পেশেন্টকে এই নাক এক্সামিন করে অ্যান্টিওরাইনোস্কোপি করলাম, পেশেন্টের ফেসের মধ্যে টেন্ডারনেস দেখলাম, হিস্ট্রি অফ কোড, তার মানে এটার ডায়াগনোসিসটা কিন্তু একটা সাইনাসের এক্সরে করলে একদম পরিষ্কার হয়ে যায়। কিন্তু আমরা যে কি ট্রিটমেন্টটা, কি আমরা অ্যাকিউট এবং ক্রনিক ম্যাক্সিলারি সাইনোসাইটিসের এক্সরে দেখিয়েছিলাম সবাইকে, কাজেই ওটা খুব পরিষ্কার যে অ্যাকিউট ম্যাক্সিলারি সাইনোসাইটিস একটা ফ্লুইড লেভেল থাকে, ক্রনিক ম্যাক্সিলারি সাইনোসাইটিসে ফ্লুইড লেভেল থাকে না, পুরো সাইনাস ক্যাভিটি ভর্তি থাকে। এরকম আমরা ট্রিটমেন্ট করার জন্য আমরা যখন জিজ্ঞেস করি পরীক্ষার সময়, তখন কিন্তু এই ট্রিটমেন্টের বেসিক প্রিন্সিপালটা মনে রাখতে হবে যে একটা ইনফেকশন একটা কন্ডিশন, ইনফেকশনের ট্রিটমেন্ট করতে হবে, পেইন আছে পেইনের ট্রিটমেন্ট করতে হবে, এবং ড্রেনেজ এস্টাবলিশ করতে হবে। আদারওয়াইজ এইবারে ইনফেকশন একটু কমলো, ব্যথা একটু কমলো, এটা কিন্তু ক্রনিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কাজে ক্রনিক না হয়ে যায় এবং সেটার জন্য ড্রেনেজ এস্টাবলিশমেন্ট করতে হবে। এবং যদি প্রাইমারিলি যদি দেখা যায় 1-2 সপ্তাহের মধ্যে এটা ভালো না হয়, 6 সপ্তাহ পর্যন্ত দেখে সাইনাস ইরিগেট করে দিতে হয়, সাইনাস ওয়াশ আউট করে দিতে হয়। আমি কিভাবে সাইনোসাইটিসের জন্য সাইনাস সেন্ট্রাল ওয়াশ আউট করে এটা একটা ছোট্ট ভিডিও আছে, দেখাবো। কিন্তু ট্রিটমেন্ট অফ ইনফেকশন মানে অ্যান্টিবায়োটিক। এই যে আমি লিখেছি ট্রিটমেন্ট অফ ইনফেকশন অ্যান্টিবায়োটিক, পরীক্ষার সময় কিন্তু অ্যান্টিবায়োটিক করলে হবে না, অ্যান্টিবায়োটিকের সাথে কন্টিনিউ করতে হবে বলে যে আমি যে কোনো একটা অ্যান্টিবায়োটিক লাইক অ্যামোক্সিসিলিন 500 মিলিগ্রাম 3 times a day for 10 days, অথবা সিপ্রোফ্লক্সাসিন, অথবা আজকে সেপ্টেবুটেন 400 মিলিগ্রাম ডেইলি ফর 10 days অথবা 7 days, এরকম, অথবা সেফিক্সিম
400 মিলিগ্রাম বা সেফেক্সিন 200 মিলিগ্রাম, এরকম করে ওষুধের নাম কিন্তু বলতে হবে। অ্যানালজেসিক ফর পেইন, অ্যানালজেসিক বলতে হয়, এবং কোনো সময় একটু গরম শ্যাক দিলে ভালো লাগে মাথার মধ্যে, চিকের মধ্যে। অ্যানালজেসিক প্যারাসিটামল আমরা এটাই সবচেয়ে বেশি আমরা ইউজ করি, যে প্যারাসিটামল ব্যথা অনুসারে 1টা থেকে 2টা, একটা দিনে 2বার বা 3বার, যতদিন ব্যথা থাকে, যতদিন জ্বর থাকে। এস্টাবলিশমেন্ট অফ ড্রেনেজের জন্য ডিকনজেস্ট্যান্ট, এই ডিকনজেশন 2 রকমের হয়। একটা হলো সিস্টেমিক ডিকনজেস্ট্যান্ট, একটা হলো লোকাল ডিকনজেস্ট্যান্ট। লোকাল ডিকনজেস্ট্যান্ট হলো নেজাল ড্রপস। কি ড্রপ হিসেবে পাওয়া যায়? জাইলোমেটাজোলিন পাওয়া যায়, অক্সিমেটাজোলিন পাওয়া যায়। এটা সম্পর্কে আগেও বিভিন্ন ডিজিজে বলেছি, এখনো বলবো যে 12 বছরের কমে হলে আমরা চিলড্রেন মনে করি, এবং 12 বছরের বেশি হলে অ্যাডাল্ট মনে করি, অনলি ইন টার্মস অফ when you consider about the oxymetazoline and xylometazoline. Oxymetazoline যদি আমরা দিয়ে থাকি, তাহলে in case of children that is less than 12 years হলে আমরা সাধারণত 0.025%, এবং আফটার 12 years আমরা সাধারণত দিয়ে থাকি 0.05%। 4 ফোঁটা করে প্রতি নাকে দিনে 3-4 বার, কারণ নাকের মধ্যে সামনে ড্রপ দিয়ে রাখলে তো লাভ নেই, ম্যাক্সিলারি সাইনাস ওপেনিং, ফ্রন্টাল সাইনাস ওপেনিং, এগুলোর মধ্যে ঢুকতে হবে। কাজেই মাথাটা চিৎ করে শুয়ে, তারপরে বইতে যেমন করে স্পেসিফিক বলা হয়েছে মেক্কা পজিশন, একদম সেজদা দেওয়ার মতো পজিশনে, ওরকম আসলে খুব দেয়া হয় না, মাথাটা এক্সটেন্ড করে দিলেই চলে। সেই জন্য আর যদি জাইলোমেটাজোলিন যদি দিয়ে থাকি, তাহলে 0.05% ইন কেস অফ চিলড্রেন অ্যান্ড 0.1% ফর অ্যাডাল্টস। এভাবে 4 ফোঁটা করে প্রতি নাকে দিনে 3 বার করে 10 দিন দিতে আমরা বলি। 15 দিন 20 দিন দিলে কিন্তু আবার নাকের মধ্যে এই ওষুধগুলোর জন্য রাইনাইটিস মেডিকোমেটোসা হয়, রিবাউন্ড এফেক্ট হয়। রিবাউন্ড মানে আগে নেজাল টার্বিনেট এবং নাকের যে কনজেশন ছিল, এখন ওষুধের এফেক্টেই কিন্তু ইরিটেশনে কিন্তু আরো বেশি কনজেশন হয়ে নাকে, এবং লং টার্ম ইউজ করলে আমরা বলি রাইনাইটিস মেডিকোমেটোসা, ওষুধের কারণে নাকের মধ্যে যে ইনফ্লামেশনটা হয়। যে এস্টাবলিশমেন্ট অফ দ্য ড্রেনেজ করতে হবে। লোকাল ডিকনজেস্টেন্ট দিয়ে, সিস্টেমিক ডিকনজেস্টেন্ট হলো অ্যান্টিহিস্টামিনস। এখন রুপাটিডিন আসছে, তারপরে বিলাস্টিন আসছে, আমাদের সময় প্রোক্লোরোফেনিজিন মেলিয়েট ছিল, তারপরে লোরাটিডিন ছিল, তারপরে ফেক্সোফেনাডিন ছিল। ফেক্সোফেনাডিন থেকে রিলেটিভলি নন সিডেটিভ অ্যান্টিহিস্টামিন শুরু হলো। কাজে এগুলা অ্যান্টিহিস্টামিনও দিনে 1 বার করে এখন পাওয়া যায়। এগুলা 1 মাসের জন্য দিতে হবে, কারণ ডিকনজেশন একটু বেশি সময় লাগে, মিনিমাম 15 ডেজ। আর ইরিগেশন মানে হলো যে এন্টাল ওয়াশ আউট। এন্টাল ওয়াশ আউট কিভাবে করতে হয়? যদি অ্যাকিউট ম্যাক্সিলারি সাইনোসাইটিস নট রিলিভড আফটার 15 ডেজ বা 20 ডেজ আফটার অ্যান্টিবায়োটিক, নাসাল ডিকনজেস্ট্যান্ট, স্টিম ইনহেলেশন, খুব ইউজফুল ডিকনজেস্ট্যান্ট, স্টিম ইনহেলেশন, তারপরে অ্যান্টিবায়োটিক খাওয়ার পরেও যদি না যায়, তাহলে এন্টাল ওয়াশ করে দিতে হয়। শুধু আমার এখানে একটা ভিডিও আছে ছোট্ট, যে এন্টাল ওয়াশ আউট কিভাবে করি আমরা দেখাবো। ক্রনিক ম্যাক্সিলারি সাইনোসাইটিস হলো কি অ্যাকিউট সাইনোসাইটিস রিপিটেড অ্যাটাক, এবং এটা হাইপারট্রফিড হতে পারে, অ্যাট্রোফিক টাইপ অফ সাইনোসাইটিস হতে পারে। এখানে এই যে একই ধরনের এই যে ক্রনিক হওয়ার কারণে এখানে ইডেমা হয়, ইনফ্লামেশন হয়, সেলুলার ইনফিলট্রেট হয়, ফাইব্রোসিস অফ দি সাবমিউকোসা, অনেক সময় ফাইব্রোসিস হয়, ইপিথেলিয়াল মেটাপ্লাসিয়া হয়, গ্যান্ডুলার হাইপারপ্লাসিয়া হয়, অনেক সময় সিস্ট ফরমেশন। আমি কিন্তু সাইনোসাইটিস যখন বলেছিলাম, তখন কিন্তু একটা জিনিসে দেখিয়েছিলাম যে সাইনাসের ভিতরে একটা সিস্ট ফরমেশন হলো বা একটা মিউকোসাল ইডেমা হলো, ওগুলো কিন্তু সাধারণ মানুষের অনেক পাওয়া যায়, এগুলা কিন্তু খুব ট্রিটমেন্ট করতে হয় না। মাথা ব্যথার কারণ হিসেবে খুঁজতে গেলে এগুলার আদৌ কোনো ট্রিটমেন্টের দরকার হয় না, অনেকেই সার্জারি করে কোনো বেনিফিট পান নাই, এবং অনেক সময় মিউকোসাল আলসারেশন পর্যন্ত হয়ে যায় একিউট বা ক্রনিক ইনফেকশন হলে, ক্রনিক ম্যাক্সিলারি সাইনোসাইটিস এগুলা হয়ে থাকে। Clinical features of this chronic maxillary sinusitis, acute maxillary sinusitis এ যতটা কষ্ট হয়, chronic maxillary sinusitis এ prolonged period এর জন্য কষ্ট হয় কিন্তু কম, less degree nasal obstruction, headache, toothache, তারপরে frontal headache, maxillary সামনে ব্যথা, এগুলা অ্যানোসমিয়া, এবং কনস্টিটিউশনাল ডিস্টারবেন্স খুব মাইল্ড, অনেক সময় একটু বডি এক থাকে কিন্তু অনেক মাইল্ড হয়। কারো কারো এর মধ্যে আবার অ্যাটাক হলে সাইনোসাইটিস আবার একিউট হয়ে যায় ক্রনিক কন্টিনিউ করতে থাকলে। এগুলা লোকাল ট্রিটমেন্টের কথা বললাম, যে ডিকনজেস্ট্যান্ট, সিস্টেমিক এবং লোকাল। অ্যান্টিবায়োটিক লং টার্ম 2 উইকসের জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া ভালো। ইরিগেশন বাই রিপিটেড পাংচার, আমরা ইরিগেশন দেখাবো। অনেক সময় এটার একটা অপারেটিভ প্রসিডিউর ইন্টারনাজাল অ্যান্ট্রোস্টমি, অনেক সময় দেখা যায় যে ক্রনিক হয়ে গেছে আর ভালো হচ্ছে না, তখন এগুলো পুরোনো ট্রিটমেন্ট। ইন্টারনাজাল অ্যান্ট্রোস্টমি হলো ইনফিরিয়র মেটাস দিয়ে ম্যাক্সিলারি সাইনাসের সাথে একটা যোগাযোগ করে দেয়া, কিন্তু এই যোগাযোগটা যেহেতু এটা গ্র্যাভিটির সাথে যায়,
কিন্তু নেজাল অ্যানাটমির সাথে যায় না, কারণ নেজাল মধ্যে সাইনাসের ভিতরে যে মিউকোসা আছে, মিউকোসার মধ্যে যে সিলিয়া আছে, তাদের ডিরেকশন অফ ফ্লো হলো towards the nasal ostium of the maxillary sinus. কাজে আমরা যদি অস্টিয়ামকে ওপেন করে না দিয়ে এদিকে এই ডিরেকশনে দেই, এদের ট্রিটমেন্টটা কমপ্লিট হয় না এবং অনেক সময় যে সিমটম কমে কিন্তু কমপ্লিট ট্রিটমেন্টটা হলো না। সাবলেভিয়াল অ্যান্ট্রোস্টমি বা কালডোয়েলাক অপারেশনের আমি আগে ভিডিও দেখিয়েছি। কাজেই কালডোয়েলাক অপারেশন হলো ঠোঁটের নিচে দিয়ে কেটে ম্যাক্সিলারি সাইনাসের ভিতরে ক্যানাইন ফোসা দিয়ে ঢুকে ওখানকার প্যাথোলজি ডিল করে এবং লাস্টলি ইন্টারনাজাল অ্যান্ট্রোস্টমি করে দেয়া, সেটা হলো নাকের ভিতরে কমিউনিকেশন করে দেয়া। এবং ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি হলো আজকের জন্য সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট এবং ক্লিয়ার ট্রিটমেন্ট। এটা হলো প্রিন্সিপালটা হলো ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি বা ফ্যাস। প্রিন্সিপালটা হলো যে নাকের সাইনাসগুলা প্রপারলি কাজ করতে পারছে না। কেন কাজ করতে পারছে না? এদের অস্টিয়াম বন্ধ, নাইলে সিক্রেশন বেশি, নাইলে পলিপ আছে, পলিপ হয়ে গেল, নাইলে বা পাস হয়ে গেল, যে কোনো কারণেই হলো। কিন্তু নাককে যদি আমরা নাকের ভিতরে নর্মাল সাইনাসের সাইজ শেপ ঠিক রেখে আমরা যদি ন্যাসাল অস্টিয়াম গুলা খুলে দেই এবং যেগুলা ফুলে ইডিমাটাস পলিপয়েড হয়ে আছে এগুলো রিমুভ করে দেই এন্ডোস্কোপিক্যালি নাকের ভিতরে টেলিস্কোপ দিয়ে দেখে, তাহলে নর্মালি সাইনাস আবার নাকের ভিতরে কাজ করার সুযোগ পেল এবং এটাকে বলা হয় ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি। যদিও আজকের দিনে ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারিটা অনেকগুলো অপারেশন, অনেকগুলো অ্যাপ্রোচ হিসেবে চলে আসছে। নাকের ভিতরের অপারেশন, ইভেন নাকের ভিতরে আগে একটা জায়গা ছিল যেমন পিছনের দিকে কোনো জায়গা থেকে ব্লিডিং হলে প্যাক দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। আজকে টেলিস্কোপ দিয়ে এন্ডোস্কোপিক সাইনাস অপারেশন নাম রয়ে গেল, কিন্তু টেলিস্কোপ দিয়ে দেখে আমরা ওই জায়গায় ব্লিডিং বন্ধ করে দিতে পারি। একটা সাইনাসের মধ্যে অপারেশন, সাইনাসের মধ্যে স্প্যানোইডাল সাইনাস কিন্তু নাকের ভিতর দিয়ে টেলিস্কোপ দিয়ে দেখে এন্ডোস্কোপিক সাইনাস সার্জারির মাধ্যমে, ইভেন আজকে আমাদের পিটুইটারি গ্ল্যান্ডের সার্জারি পর্যন্ত এদিক দিয়ে ইভেন অনেকগুলো অপারেশন এন্ডোস্কোপিক সাইনাস সার্জারির মাধ্যমে আমরা কিন্তু এখন এন্ডোস্কোপিক এনজিওফাইব্রোমা পর্যন্ত অপারেশন করে থাকি। কাজেই নাকের ভিতরে টেলিস্কোপ দিয়ে এখানে যতটুকু পর্যন্ত দেখা যায় এবং সার্জনের যতটুকু ওরিয়েন্টেশন থাকে, যতটুকু জায়গা সার্জন চিনতে পারেন, অতটুকুর মধ্যে সব সার্জারি করতে পারেন এবং সম্ভব। আমরা এই যন্ত্রটা কিন্তু এমবিবিএস পরীক্ষার সময় ইয়েতে আসে, এটার নাম হলো টিলি লিসুইস অ্যান্ট্রাল ওয়াশিং ট্রকার এন্ড ক্যানুলা। এখানে এই জিনিস দেখা যায়, এটার নাম কিন্তু ট্রকার, এটার নাম ক্যানুলা। অনেক সময় পরীক্ষার সময় আমরা আগে যখন হাতে নিয়ে পরীক্ষার সময় আসতেছে, আবার একইভাবে ইনস্ট্রুমেন্টও হাতে নিয়ে, এক্সরে হাতে নিয়ে রিকগনাইজ করতে হবে। এগুলো এখানে প্লাস্টিকের টিউব আছে, এই কারণে অনেক সময় দেখা যায় যে এটার মাথার মধ্যে আমরা টিউবের ভিতরে এটা দিই কেন? এটার মধ্যে টিউবের মধ্যে দেই অনেক সময় আমরা ওই যে পাম্প করে যে সিরিঞ্জ দিয়ে যে পানি দিব, পরিষ্কার করব, আমি পরে ভিডিওতে দেখাচ্ছি, তখন কিন্তু দেখা যায় যে এই ভিডিওতে এই ইয়েতে এটার সাথে, এটার মুখের সাথে সিরিঞ্জের মুখ ফিট হচ্ছে না। তখন এই জন্য অনেক সময় স্যালাইন টিউবের ওয়াল আমরা কেটে ছোট করে দিয়ে এটার মধ্যে আমরা অ্যাডজাস্ট করে থাকি। কাজে এটার নাম হলো অ্যান্ট্রাল ওয়াশিং ট্রকার এন্ড ক্যানুলা, টিলি লিসুইস অ্যান্ট্রাল ওয়াশিং ট্রকার এন্ড ক্যানুলা। এটা দিয়ে অ্যান্ট্রাল ওয়াশ আউট করা হয় এবং পেশেন্ট সামনে এটার কমপ্লিকেশন কি অনেক সময় কিন্তু জিজ্ঞেস করা হয়। কমপ্লিকেশন হলো অ্যান্ট্রাল ওয়াশিং এর যে কমপ্লিকেশন, অনেক সময় থ্রু অ্যান্ড থ্রু পাংচার হয়ে যায়, ব্লিডিং হয়, ট্রমা হয় বেশি বেশি, এগুলাই মিসপারফোরেশন হয়, এগুলো হলো এটারই। অনেক সময় একটা একটা কমপ্লিকেশন এক্সামিনাররা অনেক সময় শোনার জন্য খুব আগ্রহ প্রকাশ করেন, সেটা হলো যে এইটা দিয়ে কারো অপারেশন করার জন্য, মানে ওয়াশ করার জন্য সামনাসামনি বসানোর পরে এটা যখন আমরা টেস্ট করে হাতে নেই, তখনই এত মোটা সুই নাকের মধ্যে দেবে, এই ভয়ে অনেকের ভেজোভেগাল অ্যাটাকও হয়ে যায়। কাজে আমরা এই জন্যই চোখের মধ্যে একটু মাইক্রোফোন দিয়ে, গজ দিয়ে, কটন প্যাড দিয়ে বন্ধ করে দিই, বা চোখ বন্ধ করার আলাদা ডিভাইসও আছে যে জাস্ট চোখটাকে কমফোর্টেবলি ঢেকে রাখার মতো। যেমন এই যে আমাদের এখানে এই ম্যাক্সিলারি অ্যান্ট্রামের মধ্যে, ম্যাক্সিলারি সাইনাসের ভিতরে এখানে পুজ থাকে, কাজে এটা যদি ক্যানুলাটা এখানে ঢুকে যদি বেশি করে বাতাস দেওয়া, পানি দেওয়া হয়, নর্মাল স্যালাইন দেওয়া হয় বডি টেম্পারেচার, তাহলে নাসাল অস্টিয়াম দিয়ে পুজগুলো বাইরে চলে আসে। এটাই হলো দি প্রিন্সিপাল অফ দি অ্যান্ট্রাল ওয়াশ আউট বা বাইলেটারাল অ্যান্ট্রাল ওয়াশ আউট, যেখানে দেখা যাচ্ছে যে নাকের ভিতরে এই যে সাইনাস, আমরা অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটা বসাই করে থাকি। এটার জন্য আমরা পেশেন্টকে অথবা শোয়াইলেও কিন্তু ওয়াশ করার সময় বসাই নিতে হয়। কেমন এখানে এই যে সাইনাস কিভাবে ঢুকাচ্ছে সংক্ষেপে খুব ছোট্ট একটা
প্রথমে ট্রান্সপারেন্ট 15 দিবে, তারপরে পানি দিয়ে ওয়াশ করে এই যে চোখ বন্ধ করে দিলে অপারেশনটা কমফোর্টেবল। বডি টেম্পারেচার এটা। That's right. That's right. If anything comes in the nose, spit it out. Huh? Okay. Spit it out. Don't swallow. Washing the sinus. Okay. সাইনাসের নরমালি পানি চলে আসতে শুরু করে মিউকাস যেটা জমে থাকে। That's only the mucus or just spit it out. Whatever comes in the throat, you spit it out. Okay. Breathe through the mouth. Breathe through the mouth. আমরা কার্ডিওলাক অপারেশন সম্পর্কে বলছিলাম যে এটা আমি আগেও ইয়েতে দেখিয়েছিলাম। আমার অপারেশনটা একটু দেখা যেতে পারে যে এটা যদি প্লে করে। সাবলিভিয়াল এন্ট্রোস্টমি যেটা আবার প্লে করছে না। কয়েক মিনিটের একটা ভিডিও। এখানে জিঞ্জিভাল ফোল্ডের ওখানে একটু কার্ডিওলাক অপারেশন আজকে অনেক পুরনো হয়ে গেছে, আমরা খুব এটা করি না। ফরেন বডি রিমুভালও আমরা এন্ডোস্কোপি করা যেতে পারে এখন। ক্যাসের মাধ্যমে সমস্ত অপারেশন রিপ্লেসড হয়ে গেছে। জিঞ্জিভাল ফোল্ড থেকে 3 মিলিমিটার উপরে একটা ইনসিশন দিয়ে তারপরে মিউকাস মেমব্রেনকে তুলে তারপরে অ্যানেস্থেসিয়া দিয়ে অপারেশন করা যায়। অ্যানেস্থেসিয়া দিয়ে করা হয়, লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে করা হয়। ক্যানাইন ফোসার ওখানে ভেঙে সাইনাস ইজ এন্টার্ড থ্রু দ্য ক্যানাইন ফোসা। এই জায়গাটা সবচেয়ে থিন, পাতলা বোন, অল্প একটু টোকা দিলেই ভেঙে যায়। অনেক বড় একটা ভিডিও থেকে কেটে শুধু প্রয়োজনীয় অংশটুকু আমি এখানে সাইনাসের ভিতরে ঢোকার পরে পলিপ পাওয়া যাবে এবং পাস পাওয়া যাবে। সাইনাস ওপেনিংটাকে বড় করে যাতে করে লাক্স ফোর্সের ঢুকে সেরকম একটা ওপেনিং বন্ধ করতে হয় না। ওপেনিং পরবর্তীতে সাইনাস এক্সপোজ করার পরে সাইনাসের ভিতরে টিউমার থাকুক, পলিপ থাকুক, ইনফেকশন থাকুক, সবার শেষে ইনফেরিয়র মেটাল এন্ডোস্টমি যেটা ম্যাক্সিলারি সাইনাসের সাথে যোগাযোগ করে দেয় এবং একটা প্যাক দিয়ে চলে আসতে হয়। প্যাকটা 2 দিন পরে খুলতে হয়। একটু ব্যথা কষ্ট, কিন্তু আজকের দিনে ফেসে এত কষ্ট নেই। ক্যাটগার্ড দিয়ে এটা বন্ধ করে দিতে হয়। নটগুলো এমন ভাবে দিতে হয় যাতে করে ঠোঁটের নিচে কোনো নটগুলো ভিতরের দিকে থাকে, যাতে করে কোনোভাবেই জিহ্বার মধ্যে বারবার না লাগে। আমরা এই যে এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি, ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি টেলিস্কোপ দিয়ে দেখে সাইনাসের ভিতরে কিভাবে করা হয়।
দুই ভাবে করা ethmoid হয় bulla এটা, and একটা basal ডিব্রাইডার lamella, দিয়ে, একটা নরমালি। আমরা those বেসিক being the three যে layers or প্রসিডিউর three গুলো, basic অ্যাডভান্স প্রসিডিউর steps না, of বেসিক sinus প্রসিডিউর গুলো surgery. উপরে এই We যে start নাকের with ভিতরে টেলিস্কোপ দিয়ে কিন্তু incision সবই of দেখা the যায় এগুলো। এই যে uncinate মিডল মেটার, process, এটা মিডল টার্মিনেট, in this case with আর a এটা আনসিনেট sickle প্রসেস। knife, আনসিনেট প্রসেস কেটে first দিলেই directed ম্যাক্সিলারি সাইনাস superiorly একদম সামনে চলে আসে। and then inferiorly, so as to incise the entire uncinate process just posterior to its attachment at the maxillary line. A turbinate scissors is then done here to incise the superior and inferior attachments of the uncinate process so that it can then be removed, in this case with a Blakesley forceps. Sometimes the uncinate process comes out as one piece, as shown here, often আনসিনেট in প্রসেস নিয়ে আসলে multiple ম্যাক্সিলারি সাইনাসের fragments. জায়গাটা একদম ওপেন হয়ে যায়। If you've done a good uncinectomy, you should be able to see the maxillary এই যে ostium ম্যাক্সিলারি সাইনাস visible সাদা যেটা দেখা যায়, at the lower end এবং এগুলো হলো ইথময়েডাল সাইনাসেস, of the অ্যান্টেরিয়র গ্রুপ এবং মিডল গ্রুপ এখানে, infundibulum পোস্টেরিয়র where গ্রুপ it আর পিছনে। drains. Our next step, the opening of the ethmoid bulla. ইথময়েড গুলো ওপেন করে ফেললাম, এগুলো Fragment মিডল গ্রুপ। or enter the face of the bulla with a small spoon curette. The fragments are then removed with an upbiting Blakesley forceps, shown here. These fragments of bone and the mucosa that line the anterior ethmoid cells is removed to expose the anterior ethmoid roof. এখানে একটা বোন, থিক বোনকে বলা We গ্রাউন্ড now লেমিনা। go to step এই যে 3, গ্রাউন্ড লেমিনা, entering এটা the ভেঙে ফেললে basal পোস্টেরিয়র lamella, গ্রুপে again চলে with a যায়। small spoon curette pointed inferiorly. We're entering at the junction of the vertical and horizontal portions of the basal lamella. The spoon is then rotated around, points anteriorly, and lifts up towards the endoscope, away from the skull base, the fragments of the vertical portion of basal lamella. These fragments of that vertical portion are then removed, along with the mucosa that lines those posterior ethmoid air cells, to expose the posterior ethmoid roof with the posterior ethmoid artery visible running in a horizontal direction across the roof. আর এটা যখন আমরা এমনি আমরা ফরসেট দিয়ে যেটা করে থাকি, ডিব্রাইডার আর একটা ইনস্ট্রুমেন্ট আছে, ডিব্রাইডার দিয়ে আমরা করি। এটা আমার মনে হয় একটু দেখে ফেললে পারি, অ্যাডভান্স ইনস্ট্রুমেন্ট এবং অ্যাডভান্সমেন্ট অফ দিস সার্জারি, এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি। যারা সরাসরি দেখার সুযোগ হয় না, দেখলে এটা একইভাবেই, স্পেশালি যখন নাকের ভিতরে অনেকগুলো পলিপ থাকে, নাজাল পলিপ থেকে সাদা সাদাগুলো পলিপ, আর লালগুলো মিউকোসা, নরমাল মিউকোসা। এই যে সাদা সাদাগুলো পলিপ, ইথময়েডাল পলিপের ক্ষেত্রে এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি যখন আমরা করি, ক্রনিক ম্যাক্সিলারি সাইনাসাইটিস থেকে বা অ্যালার্জি থেকে তো ইথময়েডাল পলিপ হয়। হার্টজ মানে হলো নাম্বার অফ সাইকেলস পার সেকেন্ড। প্রতিবারের ভিতরে এটা 3000 বার করে দিবে। এই যে পলিপগুলোকে নিয়ে আসতেছে, প্রথমে লোকাল অ্যানেস্থেসিয়া দিচ্ছে যাতে করে এগুলো পরবর্তীতে ব্লিডিং না হয়, এবং পরবর্তীতে এই যে এটা হলো ডিব্রাইডার, এটা এই যে কেমন করে সব এটা ঘুরে মোটরাইজ মেশিন সব পলিপ নিয়ে আসার পরে পলিপগুলো নিয়ে আসলে আনসিনেট প্রসেস দেখা যাবে। আনসিনেট প্রসেস কেটে তখন ম্যাক্সিলারি সাইনাসের গ্রুপে সাইনাস ক্লিয়ার করতে হবে।
এখন মোটামুটি এই অপারেশন খুব পপুলার এবং বেশিরভাগ সার্জনই এটা করতে পারেন। আমাদের এখানে সাইনাস গ্রুপের মধ্যে কনফারেন্সও হয় এবং কনফারেন্সে এই সমস্ত অপারেশন দেখানো হয়। অ্যাডভান্স সার্জারিগুলো দেখানো হয় যেখানে পোস্টেরিয়রের মধ্যে পর্যন্ত বা আরো অন্যান্য প্যাথোলজি, ইভেন অনেক শুধু পলিপ না, এখানে যদি রাইনোস্পোরোসিস থাকে, এখানে যদি ইনভার্টেড পেপিলোমা থাকে, এখানে বিনাইন এবং ম্যালিগন্যান্ট টিউমারও, লিমিটেড ম্যালিগন্যান্ট টিউমারও কিন্তু আমরা এন্ডোস্কোপিক অপারেশন করে থাকি। ইন্ট্রাকর্নাল পলিপ তো একদম আর কখনো হয় না। ইথময়েডাল পলিপ কখনো কখনো রিকারেন্স হয়। ইথময়েডাল এয়ার সেলগুলোর মধ্যে পলিপ আছে, এগুলো ক্লিয়ার করে দিতে হবে সব। ক্লিয়ার করে দিতে হবে এন্ডোস্কোপিক্যালি। কিন্তু এমনি আগে আমরা যে সিস্টেমে করতাম নাকে দিয়ে পলিপেক্টমি, কখনোই এগুলো আনা যেত না, কারণ দেখা যেত না। এই জন্য কিলারি সাইনাস একদম ক্লিয়ার হয়ে গেল, স্টিরিওইড গ্রুপ, অ্যান্টেরিয়র গ্রুপ, মিডল গ্রুপ সবগুলো যখন ক্লিয়ার হয়ে গেল, ডিভাইডার দিয়ে আস্তে আস্তে নিয়ে আসা হলো। ডিভাইডার একটা সাবস্টিটিউটিং ইনস্ট্রুমেন্ট, 4-5 লাখ টাকা দাম। সব হাসপাতাল অফার করতে পারে না। আর বাকি যেগুলো ওগুলোকে ফোর্সেপ দিয়ে আনতেই হবে, ফোর্সেপ তো অ্যাসিস্ট্যান্স লাগবে। আরেকটা জিনিস এখানে আমরা দি লেটেস্ট ডেভেলপমেন্ট যেটা 3D ইমেজ গাইডেড এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি, সেটা হলো যেহেতু এন্ডোস্কোপিক সাইনাস সার্জারির সবচেয়ে ইম্পর্টেন্ট কমপ্লিকেশন হলো চোখের দিকে গেলে চোখের ওখানে ইনজুরি হতে পারে, অপটিক নার্ভস, এবং উপরের দিকে গেলে আমাদের সিএসএফ রাইনোরিয়া হতে পারে, আমাদের এই যে ইথময়েডের রুফ আছে তার উপরে অনেক সময় ঢুকে যায়। দেয়ার আর লট অফ সিচুয়েশন যেখানে হয়। আজকে ইমেজ গাইডেড মানে কন্টিনিউয়াসলি সিটি স্ক্যানে যেমন ছবি আসে, এরকম ছবি আসতেছে, কাজে ভিতরে কোন পলিপে গেলাম আর কোন পলিপে ডিজিজ রয়ে গেল কতটুকু, এই ইনস্ট্রুমেন্ট আনফরচুনেটলি আমাদের দেশে আমরা আর ইউজ করতে পারছি না। যদিও একটা খুব দাম, এগুলা 4-5 কোটি টাকা দাম একটা পিজিতে কিনা হয়েছিল, এখন এটা আউট অফ অর্ডার, এটা কাজ করছে না। আসলে স্কিলেরও দরকার আছে, কাজে এইটা 3D guided endoscopic sinus surgery latest development by Dr. Christopher Chang of Wagner ENT Consultants. In order to perform this type of surgery, fiducial markers like these are required. One of these fiducial markers is placed on the patient, and the other is placed on the instrument as shown by the arrows. In real time, the tip of the surgical instrument as it is inserted into the nose can be identified in all times in 3 dimensions as shown here. Such precision minimizes the risk of sinus surgery complications. আমি করিনি কারণ আমার এই ইনস্ট্রুমেন্ট এত কস্টলি যে আমার সেন্টারগুলোতে এটা করতে পারি না। An enlarged image of the actual surgical site can be seen on the big screen along with use of the image guidance. টেলিস্কোপ দিয়ে দেখা গেল যেটা আমরা যেটা করতেছি, Note how the images are continuously changing as the instrument is being manipulated within the nasal cavity and sinuses. Sagittal এবং as well as the horizontal. তিনটা কাট থেকে যখন আমরা দেখি তখন এখানে The basic layout of the surgical room is shown here with the large screen as well as the image guidance screen. সাইনাসের এই যে বেসিক কথাটা কি,
যে আমরা প্রথমেই দেখেছিলাম সাইনাসের যে একটা ফ্রন্টাল সাইনাস, দুই দিকে ম্যাক্সিলারি সাইনাস, এখানে ইথময়েডাল এবং স্পেনোইডাল সাইনাস, এবং আমরা যে অপারেশনটা করি ফ্যাস এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি, উদ্দেশ্যটা কি? ফাইনাল একদম সহজ স্কেচটা হলো যে এই যে এখানে ফ্রন্টাল সাইনাস আছে, এখানে ম্যাক্সিলারি সাইনাস আছে, এখানে এখানে যে ইথময়েডাল এয়ার সেল সিস্টেম আছে, এগুলো পিসের গুলো, এগুলো মধ্যের গুলো, সামনের গুলা, সবগুলাকে নাকের দিকে ওপেন করে দেয়া, so that all the sinus can have their secretions into the nose. এই নরমালি কিন্তু নাকের সাথে এদের যোগাযোগ থাকে, কিন্তু অপারেশন করলে এই জায়গাগুলো ভেঙে ওপেন করে দেওয়া হয়, এই জায়গাগুলো ভেঙে একদম কন্টিনিউয়াসলি ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি। এটাই হলো অপারেশনের পরবর্তীতে achievement, allows all the sinuses to drain easily into the nose. এটা হলো কমপ্লিকেশনস। আমরা জানি যে সাইনাসাইটিস অপারেশন করলে যে কমপ্লিকেশন গুলো হয়, এর মধ্যে যেহেতু বোন অনেকগুলো ভাঙে, ইনফেকশন তো বোনের মধ্যে হতেই পারে। অরবিটাল কমপ্লিকেশন, অরবিটের সাথে ম্যাক্সিলারি সাইনাসের বা নাকের ইথময়েডাল সাইনাসের সাথে অরবিটের সাথে যে একটা থিন প্লেট অফ কম্প্যাক্ট বোন, এটাতে মেডালারি ক্যাভিটিও নেই, ওটার নাম হলো ল্যামিনা প্যাপিরেসিয়া। এই ল্যামিনা প্যাপিরেসিয়া আমরা যেন ইনস্ট্রুমেন্ট দিয়ে ধরি আমরা বুঝতে পারি, বাট থিন, এগ শেলের চেয়েও একটু শক্ত, কিন্তু একটু থিন প্লেট অফ বোন। এটা যদি ভেঙে যায় তাহলে অরবিটের ভিতরে ইনফেকশন হয়ে কিন্তু অরবিটাল সেলুলাইটিস হয়, অরবিটাল অ্যাবসিস হয়, কখনো কখনো ব্লাইন্ডনেসও হয়। কাজে এই অপারেশনটা এদিক থেকে খুব কেয়ারফুল হতে হবে যাতে করে অরবিটের ভিতরে না যায়। ইন্ট্রাক্রানিয়াল যদি চলে যায় তখন সিএসএফ লিকেজ হয়, রাইনোরিয়া হয়। আর যদি সিএসএফ লিকেজের আগ পর্যন্ত এখানে যে মেনিনজাইটিস হয়, লেপ্টোমেনিনজেস এবং প্যাকিমেনিনজেস, এখানে থ্রোম্বোপ্লেভাইটিস অফ দি ক্যাভার্নাস সাইনাস একদম মিড লাইনে, কারণ আমরা কিন্তু এটা কিন্তু ডেঞ্জার এরিয়া অফ দি ফেস, এবং এই ডেঞ্জার এরিয়া অফ দি ফেসের সমস্ত ব্লাড ভেসেল ক্যাভার্নাস সাইনাস দিয়ে ড্রেইন করে। মোর এবার এই ক্যাভার্নাস সাইনাস দিয়ে যাওয়ার এই ইয়েগুলা ব্লাড ভেসেল গুলা, এগুলাতে কিন্তু কোনো কি বলে যে ভাল্ব নাই। ভাল্ব না থাকাতে কোনো ব্যাকটেরিয়া গেলে, ব্যাকটেরিয়ামিয়া হইলে সরাসরি ক্যাভার্নাস সাইনাসে চলে যায় এবং ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস হয়। কাজে আমরা মেইনলি আমরা এই জায়গা নিয়ে ভয়ে থাকি যে চোখে কোনো ট্রমা হচ্ছে কিনা, রুফে কোনো ট্রমা হয়ে ব্রেনের দিকে কোনো ইনজুরি হচ্ছে কিনা। কাজে টেলিস্কোপ দিয়ে দেয়ার আর হিস্ট্রি, আমরা আমি বলবো এটার কমপ্লিকেশন হিসাবে ওই পর্যন্ত আছে যে চোখের ভিতর থেকে ফ্যাট, অরবিটাল ফ্যাট এবং অরবিটাল অপটিক নার্ভ পর্যন্ত নিয়ে আসছে সার্জনরা, এরকম হিস্ট্রি আছে, ডকুমেন্টেড আছে। আর উপরের দিকে ইথময়েড সাইনাস ভেঙে, তারপর ফ্লোর অফ দা ব্রেন ভেঙে, ব্রেন অনেক ব্রেন টিস্যু নিয়ে আসছে। তো ওগুলা সিএসএফ পরবর্তীতে লিক করছে, পরবর্তীতে আবার রিপেয়ার করতে হয়েছে অন্য সেশনে যে অন্য সার্জনকে, এরকম সিচুয়েশনও আছে। আমরা মেনিনজাইটিস এবং ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিসেরও হিস্ট্রি আছে, এবং এগুলোর কমপ্লিকেশন আমরা দেখেছি। যেই বলবো যে আমরা এই সাইনোসাইটিস সম্পর্কে, স্পেশালি ক্রনিক ম্যাক্সিলারি সাইনোসাইটিস সম্পর্কে যদি বলতে যাই, আমি যে অনেকগুলা সার্জিক্যাল প্রসিডিউরের কথা বলছি, এগুলো কিন্তু প্রত্যেকটাই পরীক্ষার সময় জিজ্ঞেস করা হয়। এক নম্বর যেটা সহজ ইজি যেটা, সেটা হলো যে অ্যান্টাল ওয়াশিং ট্রকারেন ক্যানুলা, অ্যাকিউট ম্যাক্সিলারি সাইনোসাইটিস আনরিজলভড হলে, অথবা ক্রনিক ম্যাক্সিলারি সাইনোসাইটিস হলেও অনেক সময় একবার, দুইবার, তিনবার ওয়াশ করা হতো। আগে বলা হতো যে দুইবার বা তিনবার ওয়াশ করে যদি ফেলিওর হয় তখন কার্ডওয়েল্লা করা হতো, কিন্তু এখন আর এতবার এরকম মানুষকে কষ্ট দেওয়া হয় না। একবার ক্রনিক, অ্যাকিউট থেকে ক্রনিক হয়ে গেলে আইদার কার্ডওয়েল্লা সার্জারি করবে অথবা এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি করে ফেলবে একবারেই। এখন এই যে এন্ডোস্কোপিক, ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারির কিন্তু আমি কার্ডওয়েল্লা করে তিনটা ধরন দেখিয়েছি। একটাতে দেখিয়েছি যে আমাদের এই কাটিং ইনস্ট্রুমেন্ট দিয়ে, ফরসেপ দিয়ে কিভাবে ভিতর থেকে এটা ক্লিন করে দেওয়া হয়। এই জিনিসটাও কিন্তু খুবই পপুলার, এবং আমাদের এখানে আমরা আসলে মেইনলি এটাতেই করে থাকি। আমরা কিছু অল্প কয়েকটা সেন্টারের মধ্যে ডিব্রাইডার দিয়ে যেটা করে থাকি, পলিপ থাকলে এবং সাইনোসাইটিস থাকলেও আমরা কিন্তু ডিব্রাইডার দিয়ে এগুলো মিউকোসালিডিমা থেকে শুরু করে এগুলো ক্লিয়ার করে দেই। আর লাস্ট অফ অল যেটা আমরা বললাম যে ইমেজ গাইডেডটা আমাদের এখানে আমরা ওইভাবে ইনস্ট্রুমেন্টটা খুব কস্টলি বলে আমরা এটা কিনতে পারি নাই, এবং আমরা ওটা দিয়ে ইউজ করতে পারি নাই। তবুও আমি ফর ইন্টারেস্ট অফ সাম পিপল আমি ওটা শো করেছি। তো ক্রনিক ম্যাক্সিলারি সাইনোসাইটিস আর অ্যাকিউট ম্যাক্সিলারি সাইনোসাইটিসের ট্রিটমেন্ট কিন্তু কনজারভেটিভ, এবং সেখানে অ্যান্টিবায়োটিক ডোজ বলতে হবে, অ্যান্টিহিস্টামিন ডোজ বলতে হবে, নেজাল ডিকনজেস্ট্যান্ট ডোজ বলতে হবে, এবং কোন বয়সে কত, প্লাস স্টিম ইনহেলেশনের কথা, অ্যানালজেসিক দিতে হবে। এগুলা কিন্তু এটার
মধ্যে আসবে এবং এদের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস এবং ক্রনিক ম্যাক্সিলারি সাইনোসাইটিস কতদিন গেলে হয় এরকম, এবং পরবর্তীতে এটার থেকে যে আবার সার্জিক্যাল প্রসিডিউরই এখানে বেশি ইম্পর্টেন্ট, এবং এই পেশেন্টের এদের থেকে অনেক সময় সার্জিক্যাল প্রসিডিউরের মধ্যে এন্ডোস্কোপিক সাইনাস সার্জারির একটা কমপ্লিকেশন আমি মেনশন করতে ভুলে গেছি, সেটা হলো নাসোল্যাক্রিমাল ডাক্টের ট্রমা হয়। নাসোল্যাক্রিমাল ডাক্টের ট্রমা হলে কি হয়, ইপিফোরা হয়, চোখ থেকে পানি আসে। কাজেই এটা খুব ইম্পর্টেন্ট, এই জিনিসগুলা আমাদেরকে মনে রাখতে হবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আজকে ক্রনিক ম্যাক্সিলারি সাইনোসাইটিস এবং তাদের ট্রিটমেন্ট এবং কমপ্লিকেশন সম্পর্কে একটা ধারণা দিলাম। এটা যেহেতু রেকর্ডেড থাকবে, কেউ ইচ্ছা করলে কয়েকবার দেখে জিনিসগুলো ক্লিয়ার করে নিতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ।